95টা আছে। তারপরে বর্তমান সরকার এসে 29/6/26 জাতীয় ঔষধ উপদেষ্টা পরিষদ গঠন করেন 24 সদস্য বিশিষ্ট। আগস্ট মাসে এসে ওই লিস্টটা বাতিল করে দেন। এখন প্রশ্ন হলো, এই সব কিছু করার পরে থাকলো কি? এই লিস্ট যদি না থাকে তাহলে থাকে কি? থাকে 117। 117-এর বহু কিছু, এটা গিয়েছিল তো 117 হাইকোর্টে গিয়েছিল। হাইকোর্ট বলেছেন 739-কে 117-তে রূপান্তর করাটা অসাংবিধানিক হয়েছে। It was not in accordance with the Constitution protected under Article 32 of the Constitution. Since the violation of Article 32 is attracted there, therefore the curtailing of the list from 739 to 117 is unconstitutional. কিন্তু আমি কোনো আলোচনায়, কোনো টাস্ক ফোর্সের আলোচনায়, কোনো রিপোর্টে ওই হাইকোর্ট ডিভিশনের ওই মামলার সিদ্ধান্তের কথা কোথাও দেখতে পাই না। মানে nobody cared about that. What was the decision by the apex court? আরেকটা ইন্টারেস্টিং বিষয়, টাস্ক ফোর্স গঠিত হয়েছে যখন নাকি কোনো অ্যাডভাইজারি কমিটি ছিল। এখন ক্যান অ্যান ইন্টারিম গভর্নমেন্ট কনস্টিটিউট এ টাস্ক ফোর্স while there was no such constitution of an advisory council? That is what is a legal question. An advice given by the task force is whether this is covered by section 13 of 2023 or not. যে বিতর্কটা এখন এসে সরকার ডেভেলপ করছে, যেহেতু ওখানে একটা অ্যাডভাইজারি কাউন্সিল গঠন করার কথা ছিল, কাউন্সিল গঠন করা হয় নাই, সুতরাং ইট ওয়াজ নট ইন অ্যাকর্ডেন্স উইথ সেকশন 13 অফ দি ল। দেয়ারফর দে হ্যাভ স্ক্র্যাচড এবং নতুন করে আরেকটা কমিটিও গঠন করেছে, উপদেষ্টা কমিটি নামে। আমাদের আন্ডারস্ট্যান্ডিং হইল, লিগ্যাল আন্ডারস্ট্যান্ডিং, সিন্স দেয়ার ওয়াজ নো সাচ কনস্টিটিউশন অফ ন্যাশনাল অ্যাডভাইজারি কাউন্সিল, দেয়ার ওয়াজ নো বার to form a national task force. There was no legal bar, and therefore the constitution of the task force itself was in accordance with section 13 of the Aushadh or Cosmetics Act 2023. এই জন্য এখন যে কথাটা বলছেন, দেখেন কেমন একটা আশ্চর্যজনক ব্যাপার। টাস্ক ফোর্স হয়েছে, স্টেক হোল্ডারদের সঙ্গে মতামত নিয়েছেন, লিস্ট প্রকাশ করেছেন, প্রাইস ডিক্লেয়ার করেছেন আন্ডার সেকশন 30 অফ দি অ্যাক্ট। এখন আমরা এসে বলছি ইট ইজ ক্র্যাশড হয়ে গেছে, ইট উইল নট ফাংশন, ইট ইজ ক্র্যাশড। কেন ক্র্যাশড? কারণ টাস্ক ফোর্স কেন করেছে, অ্যাডভাইজারি কাউন্সিল কেন করে না? দিস টাইপ অফ ডিসকাশন ইজ ভেরি ইম্যাচিউর আন্ডারস্ট্যান্ডিং এর ফল। এইভাবে একটা ন্যাশনালি ইম্পর্টেন্ট ইস্যুগুলোকে চোর পুলিশ বা টম অ্যান্ড জেরি খেলার তো কোনো অর্থ হয় না। সামথিং টম অ্যান্ড জেরি প্লে। A highly powered task force constituted something. এখানে যদি কোনো অবজেকশন থাকে, রিভিউ ইট। এখানে যদি অসুবিধা থাকে তাহলে 2টা বাদ দেন, 3টা অ্যাড করেন, 5টা মাইনাস করেন। Why are you scratching the list in its entirety? It does not have any neither in probative value nor in legal value. এটার কোনো আন্ডারস্ট্যান্ডিংই তো থাকতে পারে না। Yes, some list of the Aushadh company, particular item may be excluded, particular item may be included. সেজন্য তো রিভিউ যথেষ্ট, সেজন্য এটাকে বাদ দিতে হবে কেন? এটা হয়ে গেছে এরকম, আমাদের সুপ্রিম কোর্টে একটা সচিবালয় তৈরি করা হয়েছিল, ইন্ডিপেন্ডেন্ট সচিবালয়। এই ইন্ডিপেন্ডেন্ট সচিবালয়ের দায়িত্ব ছিল টু গিভ অ্যাসিস্ট্যান্স টু দ্য অনারেবল চিফ জাস্টিস টু ফাংশন দ্য জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্টলি উইদাউট ফেয়ার অ্যান্ড ফেভার। সাম ইস্যুজ রেইজড, তখন আমরা প্রশ্ন তুললাম যেখানে অবজেকশন আছে, লেট আস রিভিজিট দোজ সেকশনস। Government has in its entirety disapproved the ordinance and repealed the ordinance. Eventually, the constitution of the Supreme Court Independent Secretariat has been scratched, dismantled, building dismantled, organ dismantled. Now we have to start all over again. Same thing they are doing here. আমার মনে হয় এটাকে এইভাবে রিপিল না করে কোনো অবজেকশন থাকলে that has to be reviewed and taken into consideration. আর লাস্টের কথাটা, আমি তো লিগেলের বাইরে কিছু বলতে পারবো না, বিকজ দিস ইজ ইয়োর পার্ট, আপনাদের ডোমিনে আমার এন্টার করা উচিত না। কিন্তু আমার ডোমিনের লাস্ট কথাটা হলো, আনটিল অ্যান্ড আনলেস দ্য হাইকোর্ট জাজমেন্ট ইজ দেয়ার, দ্য জাজমেন্ট হ্যাজ নট বিন রিভিউড, নট বিন আপিলড, নট বিন স্ক্র্যাচড বাই দ্য আপার কোর্ট, বাই দ্য সুপ্রিম কোর্ট, the list of 739 still exists. No authority, including advisory council,
including task force, can supersede the list approved by the High Court. So any subsequent actions you are taking, আমার শেষ না? ফলে including anything including কি বলছিলাম যে including any list subsequently prepared by the task force or by any advisory council will be prima facie illegal unless it has been addressed before the court. This is a two technical issues. আমার মনে হয় আপনারা যারা এটা নিয়ে কাজ করবেন, you must also deal with the decisions of the High Court. Otherwise subsequent illegality প্রশ্ন আসবে। আর সর্বশেষ আমি এই কথাটা এটাই বলছি, since this is a right to life, we must see this event with sensitivity. Despite having profit-making approach, yes, profit-making approach তো থাকবেই, but the right to life যেখানে involved থাকে, এখানে sensitivity is very important. No matter who are producing how much, no matter আমরা কে কতটুকু প্রফিট করলাম, কে কতটুকু প্রফিট করলাম না, definitely it will be determined by the appropriate authority. কিন্তু right to life আমাদের সুপ্রিম কোর্ট যেহেতু বলেই দিচ্ছেন যে essential ড্রাগের লিস্ট necessarily, inextricably linked with right to life. Therefore, any decisions taken by any authority must be protected first the right to life, then the profit making, then the other issues. It is not only a profit making mechanism, it is a life saving mechanism. That life saving must be given much more importance. আর আমাদের দেশে সবচেয়ে বড় অসুবিধা হলো যে অধিদপ্তর আছে একটা, ঔষধ প্রশাসন অধিদপ্তর, এইখানে যখন এই ধরনের জিনিস আসে, একদিকে কনস্টিটিউশন ইজ গিভিং গ্যারান্টি, আর একদিকে হলো দেয়ার ইজ সাম মার্কেট ওরিয়েন্টেশন ইজ দেয়ার। আমার ধারণা এই প্রবলেম ওয়ার্ল্ড ওয়াইডই আছে, শুধু বাংলাদেশে থাকবে তা না। যেখানেই কোম্পানি আছে, যেখানে কনস্টিটিউশনাল প্রোটেকশন আছে, সেখানে একটা ডেলিকেট ব্যালেন্সের প্রয়োজন হয়। এই ডেলিকেট ব্যালেন্সটা করার দায়িত্ব ছিল কন্ট্রোলিং অথরিটির, রেগুলেটরি অথরিটির, যার জন্য 2 বছর পর পর রিভিউ করার কথা। সেকশন 30-র আন্ডারে পাবলিকেশন করার কথা লিস্ট উইথ প্রাইস, সেকশন 13-এর আন্ডারে 2 বছর পর পর রিভিউ করে এসেনশিয়াল ড্রাগসের তালিকাটা নতুন করার কথা, হালনাগাদ করার কথা। কিন্তু এই হালনাগাদ না হওয়ার কারণে দ্যাট ইজ হোয়াট ইজ দি ডিফিকাল্টি। মাই কনক্লুশন ফার্স্ট ইজ উই মাস্ট লুক ইন টু দি হাই কোর্ট জাজমেন্ট যে দিস ইজ আ রাইট টু লাইফ প্রোটেকশন। সেকেন্ড ইজ whatever list we are preparing, unless and until we are addressing the High Court judgment of 739 list, that would be declared subsequently unconstitutional. Look into that matter very carefully. Thank you, and thank you everyone. Thank you very much, Advocate Shishi Mohir, Senior Advocate, Bangladesh Supreme Court. আমরা ঔষধ নিয়ে যারা কাজ করেন, পরিশোধ না হলে এই অ্যাডভাইসটা দিবে কে গভর্নমেন্ট? কোনটা এসেনশিয়াল হওয়া উচিত, কোনটা এসেনশিয়াল হওয়া উচিত না, যেটা ইন্টারন্যাশনালি বলা হচ্ছে যে 500 অ্যাডাল্ট 532টি। কিন্তু আমি তো এখানে দেখছি শুরু হয়েছিল আমাদের হিস্টোরিক্যাল ক্রনোলজিতে 1982-তে 150, 1993-তে 739, 1994-এ 117, 2008-এ 209, 2016-এ 285, 2026-এ 295। এই ওঠানামার মধ্যে আছে। এটাকে নিয়ে হাইকোর্টে একটা মামলা হচ্ছে। যখন 739-কে পরিবর্তন করে 117-তে আনা হয়, তখন হাইকোর্ট ডিভিশনে একটা রিট পিটিশন, এই রিট পিটিশন হয়ে এখানে বিস্তারিত আলোচনা হয়েছে এই যে এসেনশিয়াল ড্রাগের লিস্ট এটা কি আসে। আমাদের হাইকোর্ট বলছেন যে এটা হলো রাইট টু লাইফ, ইট ইজ ইনএক্সট্রিকেবলি লিঙ্কড উইথ রাইট টু লাইফ। ঔষধের প্রাথমিক প্রযোজ্যতা জীবনের অধিকারের সাথে যুক্ত। সুতরাং এটা হালকা দেখে কাজ হবে না। আমাদের কনস্টিটিউশনের আর্টিকেল 32 অনুযায়ী রাইট টু লাইফ মাস্ট বি প্রটেক্টেড, এবং অ্যাকর্ডিং টু এখন আজকে এসে যেটা দেখলাম আমি, ইন্টারিম গভর্নমেন্টের সময় টাস্ক ফোর্স গঠন করেছে, উপদেষ্টা পরিষদ না, টাস্ক ফোর্স, যেটার নাম হয়েছিল 24/7/2025-এ এই টাস্ক ফোর্স গঠিত হয় 18 সদস্য বিশিষ্ট, যার হেড ছিলেন সম্ভবত পিজি হসপিটালের পিজি মেডিকেল ওইটার যিনি ছিলেন তিনি তার হেড ছিলেন। তারপরে